ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি পর্ষদের বইয়ের 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ মোট 18 নম্বরের প্রিপারেশন সিরিজের প্রথম ভিডিও। আমি কথা দিচ্ছি ভিডিওটা পুরো দেখ, একটুও সময় নষ্ট আমি করব না। এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা প্রশ্নকে এমনভাবেই বুঝিয়েছি যেটা হয়তো তোকে সাবজেক্টটার প্রতি আকর্ষিত করে তুলতে পারে। এর পাশাপাশি আমি ইউটিউবে করছি তোদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের 36 নম্বরের শর্ট কোয়েশ্চেনের সিরিজ, যেটা অলরেডি দেখ 8খানা ভিডিও মতো আমি করে ফেলেছি। কথা দিচ্ছি তুই যদি ওই সিরিজটাকে পুরো দেখে নিস তো তোর কিন্তু 36-এ 36 পুরোপুরিভাবে পাক্কা। শর্ট কোয়েশ্চেন যারা এখনো পর্যন্ত দেখিসনি, অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে পেয়ে যাচ্ছিস, দেখে নিচ্ছিস। অবশ্যই বলে রাখি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখ, কারণ এইভাবেই মাধ্যমিকের আগে অবধি এমনকি তার পরেও তোদের জন্য যতটা বেস্ট পসিবল এফর্ট দিয়ে যত ভালো কন্টেন্ট আনা যায় আমি কিন্তু আনবো। ভিডিওটাকে অবশ্যই লাইক করিস এবং শেয়ার করিস বন্ধুদের সাথে, আর অবশ্যই 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 পুরো ভিডিওটা দেখিস, তার কারণ অধুরা কনসেপ্ট কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস হয়। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। চলো দেখা যাক আমাদের প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে কি কি কাজ করতে হবে আমাদের। এই প্রশ্নটা আমি আশা করব কোনো ক্লাস 10-এর ছেলে বা মেয়েকে বলতে হবে না, তবে একটুখানি জাস্ট বলে রাখি জীবাশ্ম জ্বালানির ব্যবহারগুলোকে কমাতে হবে। তারপরে দেখো বলা উচিত আমাদের গাছ বেশি করে লাগাতে হবে। আরেকটা দেখো আমাদের বলা উচিত যে সিএফসি উৎপন্ন করে এমন কোনো একটা সোর্স, তার ব্যবহারটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। তাহলে এইগুলোকে যদি আমরা একটুখানি ভালো করে ফলো করতে থাকি তাহলে কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়নটাকে খুব সহজে রোধ করতে পারবো। নেক্সট যদি একটুখানি বলি মেন প্রশ্নের দিকে যদি গিয়ে, যে 3.2-তে আছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে 52 মিটার কিউব, তাহলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে সেই গ্যাসটির আয়তন কত হবে। এখানে আমার কয়েকটা কথা বলার আছে। কি কি কথা? প্রথম হচ্ছে এই অঙ্কটা কি ফর্মুলা দিয়ে হবে সেটা বোঝার একটা টেকনিক আছে। আমি ভেবেছিলাম এগুলোকে গ্যাসের আচরণের অঙ্কের সেশনের মধ্যে আলাদা করে করাবো, কিন্তু তার আগে একটুখানি এই শর্ট কোয়েশ্চেন করানোর সময় বলে দিই। খেয়াল রাখিস অঙ্ক চেনার কতগুলো উপায় আছে গ্যাসের আচরণের ক্ষেত্রে, সেগুলো আমি একটুখানি লিখে দিচ্ছি। যদি তুই দেখতে পাস তোর অঙ্কের মধ্যে উষ্ণতাটাকে স্থির বলে দিয়েছে, তাহলে চোখ কান বন্ধ করে মনে রাখবি সেইটা কিন্তু তোর বয়েলের সূত্র দিয়ে হবে। যদি কখনো তুই দেখতে পাস তোর অঙ্কের মধ্যে চাপটাকে স্থির বলে দিয়েছে, এইগুলো কিন্তু সর্বদা খেয়াল রাখিস, প্রত্যেকটা জায়গাতে তুই এই বিষয়গুলোকে খেয়াল করতে পারবি। তাহলে মনে রাখবি সবসময় সেটা কিন্তু চার্লসের সূত্র দিয়ে হবে। যদি তুই দেখতে পাস তোর অঙ্কের মধ্যে তেমনভাবে কিছুই স্থির বলেনি, মানে কোনো কিছুই দেখবি তেমনভাবে স্থির বলে দেয়নি, এবং চাপ, আয়তন এবং টেম্পারেচার তিনখানারই দেখবি ভ্যালু দিয়ে দিয়েছে, তখন কিন্তু মনে রাখবি তোর চার্লস এবং বয়েলের মিলিত সূত্র দিয়ে অঙ্ক হবে। নেক্সট, যদি দেখো তোমাকে কখনো অঙ্কের মধ্যে দিয়ে দেয় আয়তন স্থির আছে, এই চারটা সবাই লিখে নে, হ্যাঁ, খুব কাজে লাগতে চলেছে। মানে আমি এইটা দেখেছি অনেক সময় মাধ্যমিকের মধ্যে ছেলেমেয়েরা গ্যাসের আচরণের অঙ্ক তো পাবেই, এবং পেয়ে অনেকে মাথা চুলকায় যে কি ফর্মুলা দিয়ে করব। নে, ওয়ান স্টপ সলিউশন আমার এখানে আছেই। আয়তন যদি স্থির থাকে মনে রাখবে সেটা কিন্তু হবে গে লুসাকের সূত্র দিয়ে। নেক্সট, যদি দেখো তোমাকে বলে দিয়ে থাকে যে কোথাও চাপ ও উষ্ণতা দুটোই স্থির আছে, তখন কিন্তু চোখ কান বন্ধ করে মনে রাখবে সেটা অ্যাভোগাড্রো সূত্র দিয়ে হবে। আর যদি কখনো তুই দেখতে পাস তোর প্রশ্নের মধ্যে কোথাও তোকে ভর দিয়ে দিয়েছে, কোথাও আণবিক ভর দিয়ে দিয়েছে, কোথাও যদি তুই দেখতে পাস আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, এই ধরনের জিনিসপত্র যদি থাকে তাহলে মাথায় রাখবি সেটা পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে হবে। ও আরেকটা জিনিস, যদি কখনো দেখবি মোল দিয়ে দিয়েছে, এই জিনিসগুলো যদি তোমার অঙ্কের মধ্যে থাকে তাহলে চোখ কান বন্ধ করে ওটাকে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করে দেবে। ঠিক আছে, ব্যাস এই ছিল দেখো আমার একটা লিস্ট তোমাদের সাথে ডিসকাস করার ছিল, করে দিয়েছি। প্রত্যেকে খাতার মধ্যে ভালো করে লিখে নেবে এবং প্র্যাকটিস করার সময় দেখতে পাবে ঠিক যেমন যেমন করে বললাম অমনি অমনি করেই আছে। আরেকটা কথা দেখ তোদের সাথে আমার ডিসকাস করার আছে, সেটা হচ্ছে এসটিপি বিষয়। এসটিপির বিষয়ে আমি আগেও বলেছি, বাট কিভাবে এসটিপিটাকে ইউটিলাইজ করতে হবে প্রশ্নের মধ্যে সেটা একটুখানি শুনে রাখ। দেখ, এসটিপিতে তোরা প্রত্যেকে জানিস এসটিপির পুরো নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সেখানটায় তুই জানিস চাপের যে ভ্যালু হয় সেটা হয় 1 ATM।
এখন একটা কথা একটু মন দিয়ে শুনে রাখ, এক এটিএমকে তুই লিখতে পারিস 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আবার এক এটিএমকে তুই লিখতে পারিস 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু খুব অমূল্য কথা। এইবার এসটিপিতে আয়তনের যে ভ্যালুটা হয় সেটা হয় 22.4 লিটার। আচ্ছা, এসটিপিতে যে টেম্পারেচারের ভ্যালুটা হয় সেই টেম্পারেচারের ভ্যালুটা ইউজুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, যেটাকে দেখ তুই লিখতে পারিস 273 কেলভিন। এই হয়ে গেল ব্যাপার। এই তিনখানা ভ্যালু নিয়ে দেখো তোমাকে কাজ করতে হবে। তবে অঙ্কের মধ্যে যদি আমাকে কোথাও এসটিপি বলে দেয় সেইটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু একটা বিগ ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা তোকে একটুখানি এখান থেকে বলে রাখাটা উচিত, যে যখন তুই গ্যাসের আচরণের অঙ্ক করছিস তুই খেয়াল রাখবি, ধর আমি তোকে একটা ফর্মুলা লিখে দিচ্ছি P1V1 = P2V2। তুই জাস্ট একটা জিনিস খেয়াল রাখবি, যে এই দিকের P1 একক আর এই দিকের P2 এককটা সেম আছে কিনা। তোকে কোথাও দেখতে হবে না P1 সিজিএসে থাকলে যে V1ও সিজিএসে থাকতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। তুমি ধরে নাও তুমি P1 এককটাকে ধরলে এটিএম, আর তুমি V1 এককটাকে ধরলে মিটার কিউব, পসিবল। তুমি P1 এককটাকে ধরলে সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, V1 এককটাকে ধরলে মিটার কিউব, এটাও পসিবল। তুমি এটাকে ধরলে মিলিমিটার পারস্তম্ভের চাপ, এটাকে তুমি ধরলে সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, যে কোনো কিছু তুমি ধরতে পারো। খেয়াল রাখবে P1 একক যা হবে, শুধু এইটুকুই মনে রেখো P2 এককও তাই হবে। যদি এই দুজনের একক তোমার সেম রেখে দিতে পারো আর তোমাকে কোনো দিকে তাকাতে হবে না। V1 একক যা হবে V2 এককও তাই হবে। তোমাকে আর অন্য কোথাও দেখতে হবে না যে অন্য কারোর সাথে এটার ইউনিট সিস্টেম মিললো কিনা, দেখার দরকার নেই ভাই। ব্যাপারটা বুঝেছিস? কেন এগুলো করতে হবে আমি সেটাও অঙ্কের মধ্যে শিখিয়ে দেবো তোদেরকে। জাস্ট এইটুকু যেটা বললাম সেটাকে মাথার মধ্যে রাখিস, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, এইবার একটুখানি মন দিয়ে শোন। তাহলে মোটামুটি একটা ধারণা তোরা পেলি যে অঙ্কগুলো কিভাবে শুরু করতে হবে বা কিভাবে করতে হবে, ঠিক আছে? চলো এবার একটুখানি আমি এই বোর্ডটাকে ক্লিন করি, কারণ আমাকে এই জায়গাটা অঙ্কটা করতে হবে। হয়েছে? একটু মন দিয়ে দেখ। এবার ইউজটা শেখাচ্ছি, বলেছে অঙ্কটাকে ভালো করে পড়বি। হ্যাঁ, আগে কি কি দিয়ে দিয়েছে একটুখানি আমি লিখে নেবো। দেখো, প্রথমেই আমি দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে অপরিবর্তিত উষ্ণতা কথাটা বলে দিয়েছে। আমি আশা করবো তোরা খাতার মধ্যে প্রত্যেকে নোট করেছিস যে স্থির উষ্ণতা কথাটা বলে দিলে সর্বদা কি হয়ে যাবে বলো, বয়েলের সূত্র হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমাকে সবাই বলতে পারবি এবার যে এইটা কি ফর্মুলা দিয়ে হবে, P1V1 = P2V2, এই ফর্মুলাটা দিয়ে হবে, একদম রাইট। এইবার P1 এর কি কোনো ভ্যালু দিয়ে দিয়েছে? আমি দেখতে পাচ্ছি অপরিবর্তিত উষ্ণতার আগে পর্যন্ত যে পার্টটা দেখো দিয়ে দিয়েছে, সেটা দিয়ে আমি সবকটা 1 এর ভ্যালু পাবো, মানে P1 এর ভ্যালু পাবো, V1 এর ভ্যালু পাবো। আর অপরিবর্তিত উষ্ণতার পরের যে পার্টটা আমাকে দিয়ে দিয়েছে সেটা দিয়ে আমি P2 আর V2 ব্যাপারটা পাবো, ঠিক আছে? আচ্ছা দেখি, বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, মানে আয়তনটা দিয়ে দিয়েছে, বুঝতে পারলাম। তাহলে V1 দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? বলে দিয়েছে 52 মিটার কিউব, খুব ভালো কথা। আচ্ছা, তার মানে আমাকে P1টা দেয়নি। বলেছে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, তার মানে তো আমাকে এটা P2 দিয়ে দিল। কত দিয়ে দিল? 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, খুব ভালো কথা। বলেছে গ্যাসটির আয়তন কত হবে, মানে আমাকে V2 কত বার করতে বলেছে। খেয়াল করো V1 এর ভ্যালু দেওয়া আছে মিটার কিউব, তাহলে তোমার যে V2টাই বেরোক না কেন তার ইউনিটটাও কি হয়ে যাবে বলো, মিটার কিউবই হয়ে যাবে। এইবার একটুখানি মন দিয়ে শোনো, P2র যে ভ্যালুটা দেওয়া আছে সেটা সেন্টিমিটার পারস্তম্ভের চাপে দেওয়া আছে, কিন্তু তাজ্জব ব্যাপার প্রশ্নের মধ্যে কোথাও P1 বলে দেওয়া নেই। P1 যদি না বলে দেওয়া থাকে তাহলে কি আমি V2 বার করতে পারবো? কোনোদিন বার করতে পারবো না। কিন্তু সেইটার জন্যই দেখো তোমার প্রশ্নের মধ্যে একটা হিন্ট দিয়ে রেখে দিয়েছে, সেটা হচ্ছে এসটিপি। যে এসটিপির সাহায্য নিয়ে, মনে রাখবে এসটিপির ইউজটা কিভাবে করতে হয় এটাই দেখ তোকে দেখাচ্ছি আমি। যে যদি তোকে প্রশ্নে কোনো একটা ভ্যালু মিসিং দেওয়া থাকে, যেটা তোর লাগবে আলটিমেট অ্যান্সারটাকে বার করার জন্য, তখন দেখবি সেই ভ্যালুটার পরিবর্তে এসটিপি কথাটা লিখে দেওয়া আছে। তখন তুই এসটিপির সাহায্য নিয়ে তোর ওই রিকোয়ার্ড ভ্যালুটাকে লিখে নিবি। মানে এখানে তো তোর P1টাকে লাগবে V2টাকে বার করার জন্য, কিন্তু P1টা তো দিয়ে দেয়নি, কিন্তু সেটার পরিবর্তে দিয়ে দিয়েছে এসটিপি। তাহলে এসটিপির মধ্যে পি এর যে ভ্যালুটা হয় সেটাই হবে তোর P1 এর ভ্যালু। তাহলে বল P1 কত হয়ে যাবে? তুই বলবি 1 এটিএম হবে, আমি বলবো না। তুই বলবি কেন? কারণ P2র ভ্যালুটা তো দিয়ে দিয়েছে সেন্টিমিটার পারস্তম্ভের চাপে। ওই যে তোকে একটু আগে বললাম যে তোকে শুধু খেয়াল রাখতে হবে দুটো পি এর ইউনিট যেন সেম হয়। তাহলে P1 এর যে ইউনিটটা হবে সেটাও সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হবে। তুমি বলবে হ্যাঁ স্যার, সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কত ভ্যালু হয়? তুমি বলবে 76। আমি বলবো লিখে দাও। তাহলে অ্যান্সার হয়ে গেল দেখো 76
সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। ক্লিয়ার আছে? তুমি বলবে হ্যাঁ, একদম রাইট। এইবার একটুখানি মন দিয়ে শোনো, এইবার একটু ভ্যালুগুলোকে বসাই। দেখো P1 এর ভ্যালুটা কত, আমি বলবো ইউনিট সমেত বসাও। সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কেন বসাতে হয় একটু দেখে নাও। V1 এর ভ্যালুটা কত, তুমি বলবে 52 মিটার কিউব, খুব ভালো কথা। ইকুয়াল টু দাও, P2 ভ্যালু কত, তুমি বলবে 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, ইন্টু তুমি বলবে কি বার করতে হবে স্যার, আমি বলবো স্যার V2 বার করতে হবে। একদম ক্লিয়ার আছে। এইবার একটুখানি মন দিয়ে দেখো, দেখ আমি ইউনিটগুলোকে কেন সেম রাখতে বলেছি, তার কারণ হচ্ছে দুদিকে ইউনিট কেটে যায়। যদি তুমি ইউনিটটাকে সেম না রাখতে, তাহলে এই ইউনিট দুটো কোনোদিন কাটতো না, আর V2 ইউনিটটা কোনোদিন মিটার কিউ আসতোও না। ব্যাপারটা বুঝতে পারলি? কারণ এদিকটাতে যদি এটিএম থাকতো, তাহলে এটিএম এর সাথে তো এটা কাটতোই না, আর না কাটলে শুধু তো তুমি V2 ইউনিট এটা পেতে না, তার সাথে আরো অ্যাডিশনাল ইউনিট পড়ে থাকতো অনেক কিছু। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এইটা হচ্ছে খেলা, এইভাবে পড়াশোনা করতে হয়, বুঝেছো? চলো দেখো মন দিয়ে, কোনো না ভৌতবিজ্ঞান কঠিন জিনিস নয়। পড়ানো আর নিজের অধ্যাবসায়ের ওপর সমস্তটা ডিপেন্ড করে। এই যে এই যারা যারা শিখলি, আর কোনোদিন ভুল করবি না এগুলো। চল এদিকে দেখ, 52 দিয়ে আমি আচ্ছা এই 104টাকে নিচে পাঠিয়ে দিই, যারা যারা ক্যালকুলেশন একটু উইক, আবার এইভাবে ক্যালকুলেশন করলে তাদের সমস্যা হতে পারে। দেখ তাহলে 76, এইটা কেটে দিয়েছি, হ্যাঁ, ইন্টু কি আছে বল 52, নিচে কত চলে গেল বল 104, পুরোটার একটা ইউনিট পড়ে থাকলো, কত ইউনিট পড়ে থাকলো, তুই বলবি মিটার কিউব। একদম রাইট। দেখো 52 দিয়ে 104 কেটে যাবে, তুমি বলবে হ্যাঁ কেটে যাবে, 2 দিয়ে কাটবে। আচ্ছা 2 দিয়ে 76 কাটবে, তুমি বলবে হ্যাঁ কাটবে, কত দিয়ে কাটবে, 3 2 6 হয়ে যায়, 1 নামলো, 8 2 16 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হয়ে গেল বলো, 38 মিটার কিউব ইজ দ্য কারেক্ট অপশন। আশা করবো ক্লিয়ার আছে পুরোটা, একদম ডান আছে একদম। চলো নেক্সট প্রশ্ন দেখতে পাওয়া যায়, কি বলে দিয়েছে গো, বলে দিয়েছে এইটারই কিন্তু একটা অথবার প্রশ্ন আছে। বলেছে 4 এটিএম চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। দেখ ভরটা দিয়ে দিয়েছে, লিস্ট আছে তোদের কাছে, ভর দিয়ে দেওয়া মানে কার সূত্র লাগাতে হবে, পিভি ইকুয়াল টু এনআরটি। আশা করবো ক্লিয়ার আছে। খেয়াল রাখবি এই জায়গাগুলোতে সর্বদা আর এর একটাই ভ্যালু ধরতে হয়, আর এর ভ্যালুটা সর্বদা কিন্তু 0.082ই তুই ধরে চলবি, ঠিক আছে? 99% অফ দ্য কেসে এটাই ধরতে হবে, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার আছে? এবার একটু মন দিয়ে দেখো, দেখ আমাদের এখানটা যেহেতু ভর দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা এই পিভি ইকুয়াল টু এনআরটিকে লিখবো ডাব্লিউ বাই এম আর টি, যেখানে ডাব্লিউটা হচ্ছে গ্যাসের ভর আর এমটা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে? আচ্ছা একটুখানি মন দিয়ে দেখ, পি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, পি এর ভ্যালু দিয়ে দিয়েছে 4 এটিএম, তাহলে লিখে দিই আমি 4 এটিএম। আচ্ছা ভি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, ভিটা বার করতে বলেছে, ওকে। টেম্পারেচারের ভ্যালুটা দেখো দিয়ে দিয়েছে 300 কেলভিন, ওকে, কারণ আমরা জানি সবসময় উষ্ণতা কেলভিনেই বসাতে হয়, বড় হাতের টি মানেই তো কেলভিন উষ্ণতা হয়েছে। ডাব্লুর ভ্যালু কত দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, 8 গ্রাম দিয়ে দিয়েছে, হাইড্রোজেনের ভর হচ্ছে ডাব্লু। আচ্ছা এমটা কত হয়ে যাবে বলো, দেখো আমরা H2 কে নিয়ে কাজ করছি, কারণ গ্যাস মাত্রেই অণু হয়, কোনোদিন পরমাণু কোনোদিন গ্যাস হবে না, খেয়াল রাখবে। তাহলে H2-র ক্ষেত্রে আণবিক ভর কত হয়ে যাবে বলো, হাইড্রোজেনের 1, কটা আছে 2, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 2, তাহলে এম এর ভ্যালুটা লিখে দিই 2 গ্রাম পার মোল। হয়েছে, কমপ্লিট, আশা করবো ডান। এইবার একটুখানি খেয়াল কর, একটুখানি বসিয়ে দিই এগুলো, বলবে হ্যাঁ বসান, কিন্তু কিভাবে বসাবো, ইউনিট সমেত বসাবো। কেন? কারণ দেখাবো কি করে কাটে। দেখ 4 এটিএম ইন্টু ভি ইকুয়াল টু ডাব্লিউ কত বলো 8 গ্রাম, এম কত বলো 2 গ্রাম, আর এই যে পার মোল যেটা আছে সেটাকে আমি ওপরে তুলে দিই এখন, তাহলে ইন্টু মোল করে দিই এখানটা, হয়েছে। আচ্ছা এইবার ইন্টু 0.082, দেখ তো ভালো করে এককটা কি আছে, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার? এবার খেয়াল কর ইন্টু কি আছে বল, 300 কেলভিন। আশা করবো ডান। খেয়াল কর একটুখানি বিষয়গুলো কি করে কাটছে, দেখ দেখ তো কেলভিন ইনভার্সের সাথে কেলভিন কেটে গেল, কেলভিন ইনভার্স মানে কি 1 বাই কেলভিন, ওর সাথে কেলভিন কেটে গেল, গ্রাম গ্রাম কেটে গেল। দেখ তো মোলের সাথে মোল ইনভার্স কেটে গেল, একদম। দেখ তো এই পাশে এটিএম আছে, এই পাশের এটিএম দিয়ে এটা কেটে গেল। এই জন্যই তো পিভি ইকুয়াল টু এনআরটির অঙ্ক করার সময় যদি তোমার পি এর ভ্যালুটা এটিএম এ থাকে, তোমাকে আর এর ভ্যালু অবশ্যই লিটার এটিএম এ নিতে হবে, না হলে এই এটিএম এর সাথে এই এটিএমটা কাটবে না। ব্যাপারটা বুঝতে পারছো? এই জন্যই এটিএমটাকে নিতে হলো। তুমি যদি এইটাকে সেন্টিমিটার পারস্তম্ভের চাপে নিতে, তাহলে কিন্তু এই এটিএমটা কাটতো না। ব্যাপারটা বুঝতে পারছো তো আস্তে আস্তে? আর যদি এই এটিএমটা না কাটতো, তাহলে কি এই যে ভিটা পড়ে আছে তার এককটা কি লিটার আসতো? একদম আসতো না। আস্তে আস্তে মাথার একটু ব্রেনগুলো খুলছে আশা করব। চলো তাহলে একটুখানি মন দিয়ে দেখ, 2 দিয়ে 8কে কাটলে 4 হয়ে যাবে, 4 দিয়ে দেখ 4 কেটে যাবে, একদম রাইট। তাহলে ভি এর যে ভ্যালুটা আসছে সেটা কত আসছে বলতো, আসছে দেখ 0.082
তার সাথে গুণ হয়ে যাচ্ছে কত বলো, 300 গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে কি আমি বলবো যে এইটা আসলে কি 8.2 ইন্টু 3 লেখা আছে? তুমি বলবে হ্যাঁ তাই লেখা আছে। তাহলে এখানটায় আমি কত লিখে দিচ্ছি বলো, একটা লিটার লিখে দিচ্ছি। অ্যান্সার কত হয়ে গেল বলো, 3 2 6 আর 3 আসছে 24। 24.6 লিটার ইজ ইয়োর কারেক্ট অপশন। আশা করবো ডান। কিভাবে করলাম সবাই বুঝতে পেরেছিস। গ্যাসের আচরণের অঙ্কের ওপর স্পেশাল 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 কোনো ভিডিও যদি চাস অবশ্যই আমাকে বলিস। নেক্সট দেখো কি বলে দিয়েছে, বলেছে কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো। দেখ এটা সবাই আশা করবে এই মুহূর্তে জানিস, কারণ তোরা অনেকটা শেষের দিকে চলে এসেছিস। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা তুই দেখতে পাচ্ছিস, এটাকে নিশ্চয়ই তুই জানিস প্রধান অক্ষ বলা হয়। তাহলে উত্তল লেন্সের যে প্রধান অক্ষ থাকে সেইটার ওপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে দেখ আলো গেলে সেই আলোটার কোনো চ্যুতি হয় না, দেখ আলোটা সোজা বেরিয়ে গেল, সেই বিন্দুটাকেই বলা হয় আলোক কেন্দ্র। তুমি জাস্ট এই দুটো কথা তোমার যদি উত্তরের মধ্যে থাকে তাহলে তোমার অ্যান্সার পুরোপুরি রাইট হবে। আমি এখানে দেখ তোকে আজকে উত্তর লেখাতে বা ওরকম ভাবে দেখ তোকে আমি পুরোপুরি গাইড করতে বসেছি যে কি তোকে অ্যাকচুয়ালি লিখতে হবে। তাহলে তোকে জাস্ট লিখতে হবে এটা এমন একটা বিন্দু কোথায় অবস্থান করছে, প্রধান অক্ষে। তাহলে প্রধান অক্ষে অবস্থিত এমন একটা বিন্দু, এটা এইটুকুনি তুই লিখলি, যেখান থেকে বা এইভাবে লিখবি যার মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রবেশ করলে তার কোনো চ্যুতি হয় না। এইটাই হচ্ছে কিন্তু মেন কথা। হয়েছে? আলোক কেন্দ্র ডান। অনেকবার পরীক্ষাতে দেয়, এই আঁকাটা কিন্তু এঁকে দেবে অবশ্যই। দেখো মন দিয়ে। নেক্সট বলেছে দিনের বেলায় পৃথিবীর আকাশকে নীল দেখায় কেন। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটা কিন্তু প্রচুর আসে পরীক্ষাতে। দেখবি তোরা প্রথম কথা এটা জানিস যে আকাশের এই যে নীল দেখানো, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটে বিক্ষেপণ বলে একটা জিনিসের জন্য। এই যে বিক্ষেপণটা আছে সেটা অ্যাকচুয়ালি কি, দেখ আমরা প্রত্যেকেই জানি যে সূর্য থেকে কিন্তু আমাদের পৃথিবীর দিকে আলোক রশ্মিটা আসছে। এই যে আলোক রশ্মিটা যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করছে তখন বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে বল, বিভিন্ন ধরনের জলকণা থাকে, বিভিন্ন বায়ুর কণা থাকে, বিভিন্ন ধর কিছু গ্যাসিয়াস ধূলিকণা থাকে। এই সমস্ত যে জিনিসগুলো দ্বারা এই আলোক রশ্মিটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাটাকেই বিক্ষেপণ বলা হয়। এখন বিষয়টা হচ্ছে কি জানিস তো, বিজ্ঞানী র্যালে বলে একজন ছিলেন, তিনি একটা সূত্র বার করেছিলেন। তিনি বার করেছিলেন এই যে আলোক রশ্মিগুলো বিক্ষেপিত হচ্ছে না, এই বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হয়। মানেটা কি, মানেটা হচ্ছে আমাদের যে দেখ ভিজিওর লিস্ট আছে তার সব থেকে বাম দিকে কে থাকে বল, ভায়োলেট থাকে। আর সব থেকে ডান দিকে কে থাকে বল, রেড থাকে। আচ্ছা ভায়োলেটের পরে কে থাকে, তুই বলবি ইন্ডিগো থাকে, মানে আসমানি কালার যেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে শোন। আমরা এই বরাবর যত এগোচ্ছি তত আমাদের ল্যামডাটা কি হচ্ছে বল, আস্তে আস্তে বাড়ছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়ছে। আমি আমার শর্ট কোয়েশ্চেনের সিরিজে এগুলো কিন্তু খুব এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি তোদেরকে। দেখ মন দিয়ে শোন। তাহলে র্যালের সূত্র অনুযায়ী যদি আমরা একটুখানি দেখি, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তার বিক্ষেপণের তীব্রতা সব থেকে কম, এটাই তো বোঝাচ্ছে, ব্যস্তানুপাতিক মানেই তো তাই। আর যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার বিক্ষেপণের তীব্রতা অনেক বেশি। বিক্ষেপণের তীব্রতা বেশি মানে চারিদিকে ছড়িয়ে পড়ার ক্ষমতা বেশি। আর চারিদিকে ছড়িয়ে পড়ার ক্ষমতা বেশি মানে আকাশকে তো সেই রঙেরই দেখাবে, কারণ ওই চারিদিকে ছড়িয়ে পড়ছে। ব্যাপারটা বুঝতে পারছো? লাল আলো যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি সে তো ছড়াতেই পারছে না, তাহলে তুমি আকাশকে কি করে লাল দেখবে বলো। কিন্তু অন্যদিকে বেগুনি আলো বা ইন্ডিগো আলো যাদের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক কম তারা বেশি ছড়াচ্ছে, তাহলে তুমি আকাশকে সেই রঙেরই দেখবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা উঠছে ওয়াই নট বেগুনি। বেগুনি কেন দেখি না আমরা? আমরা বেগুনি দেখি না তার কারণ হচ্ছে আমাদের চোখ বেগুনি অপেক্ষা আসমানি বর্ণের পক্ষে বেশি সংবেদনশীল। আমাদের চোখ চায় না বেগুনি দেখতে, ওই জন্য আমরা ঠিক বেগুনির পরেরটা আসমানি কালার বা ইন্ডিগো কালারটাকে দেখতে পাই। আশা করব পুরো বিষয়টা ক্লিয়ার আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে ভাস্বর বাতির তুলনায় এলইডি বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। দেখ প্রত্যেকেই এই বিষয়গুলো জানিস,
তাও আমি জাস্ট একটুখানি যদি বলি, একটা কথা শুধু একটু বলে দিই, যদি কখনো তোমাকে বলে দেয় যে ভাস্বর বাতির তুলনায় সিএফএল ব্যবহারে দুটি সুবিধা লেখো, একই লিখবি। এলইডি ব্যবহারে দুটি সুবিধা বললেও একই লিখবি, কথাটা খেয়াল রাখবি। কোন কোন পয়েন্ট দুটো লিখবি? 1 নম্বর হচ্ছে গড় আয়ু। এই কথাগুলো জাস্ট খেয়াল রাখিস যে ভাস্বর বাতির তুলনায় এলইডি বাতির গড় আয়ুটা অনেকটা বেশি। আর 2 নম্বর লিখবি খরচ। ভাস্বর বাতি ব্যবহারের তুলনায় এলইডি বাতি ব্যবহার করলে খরচটা অনেকটা কমে যায়, এই জন্যই আমাদের এই এলইডি বাতিটা বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নেওয়া যাক কি বলেছে। বলেছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো। দেখ, এটা লেখার জন্য খুব একটা যে বেশি মানে এমন হ্যাবক কিছু জানতে হয় তা নয়, শুধু 3খানা নোটেশন। দেখ, আমি একটুখানি আঙুলগুলোর মধ্যে লিখে নিচ্ছি, ততক্ষণ একটুখানি তোরা ওয়েট কর। পারলে দেখ তোরাও নিজেদের আঙুলের মধ্যে লিখে নে আমার সাথে সাথে, যারা যারা জানিস না। এটা একটা বাম হাত, আর এখানটা আমি দেখ লিখছি চৌম্বক ক্ষেত্র। এখানটায় দেখ আমি লিখছি তড়িৎ প্রবাহ, আর এখানটায় দেখ আমি লিখছি পরিবাহীর গতি। এবার দেখ একটুখানি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটাকে কি করে বলতে হয়। তোকে বলতে হবে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটাই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, আর কিচ্ছু নেই, শুধু আঙুলগুলোকে মনে রাখতে হয়। পারলে পরীক্ষার আগে একটুখানি আঙুলের মধ্যে লিখে নিয়ে মুখস্থ করতে করতে যাবি, তবে হলে ঢোকার আগে মুছে দিবি, খেয়াল রাখিস। চল এবার একটুখানি দেখে নি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কোথায় কোথায় কাজে লাগে। বৈদ্যুতিক মোটর ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। আরেকটা দেখ, তোরা পড়েছিস তোদের বইয়ের মধ্যে যে বার্লোর চক্রের ঘূর্ণন, ওই বার্লোর চক্রের ঘূর্ণনও কিন্তু দেখ নিয়ন্ত্রিত হয় ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের মাধ্যমেই। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক তাহলে পরেরটা কি বলে দিয়েছে। বলেছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো এবং গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। কি বলে দিয়েছে? কিপ যন্ত্রে প্রস্তুত করা গ্যাস তোরা প্রত্যেকেই জানিস H2S হয়ে যাবে। আচ্ছা, গ্যাসটা প্রস্তুতির সমিত রাসায়নিক সমীকরণ কি বলবো? যে পরীক্ষাগারের মধ্যে আমাদের তাহলে ফেরাস সালফাইড নিতে হবে। ফেরাস সালফাইড তোরা প্রত্যেকেই জানিস একটা সলিড কম্পাউন্ড হয়। এর সাথে কি নিতে হয় বল? এর সাথে নিতে হয় লঘু সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস লিকুইড হয়। যখনই বিক্রিয়া হবে তখন কি উৎপন্ন হবে বল? এই যে FeSO4 কে নিয়ে নেবে, নিয়ে তৈরি করবে FeSO4, যেটাকে আমরা ফেরাস সালফেট বলে থাকি। এটা একটা অ্যাকুয়াস সলিউশন হয়ে যাবে, অ্যাকুয়াসের মধ্যে মিশে থাকবে। আচ্ছা, আর এর সাথে কি তৈরি হবে? এই যে H2 আছে আর এই যে S আছে, দুজনে মিলে তৈরি করবে দেখো H2S, যেটা কিন্তু একটা গ্যাস হবে। এই ছিল দেখ H2S তৈরির সমীকরণ। আশা করবো প্রত্যেকে বুঝে গেছিস। চলো দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো। এক হচ্ছে গলনাঙ্ক আর 2 হচ্ছে দেখো জলের দ্রাব্যতা। খুব ভালো একটা প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষার 2017 সালের প্রশ্নটা তুমি দেখো, এই প্রশ্নটা কিন্তু ছিল ওর মধ্যে। একটা জিনিস মন দিয়ে শোন, একটুখানি স্ট্রাকচারসগুলোকে দেখাই। যারা যারা দেখবি আমার শর্ট কোয়েশ্চেনের ভিডিওগুলোকে রেগুলারলি ফলো করিস, বা যারা আমার জৈব রসায়নের ওয়ান শট ডিভিশন ভিডিওটা দেখেছিস, তাদের কিন্তু দেখ ন্যাপথালিনের স্ট্রাকচার এই এখনো পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। যারা নতুন দেখছিস তাদেরকে অবশ্যই বলি শর্ট কোয়েশ্চেনের ভিডিওগুলো পরপর পরপর দেখতে থাক। পরশোর থেকে এখন করতে শুরু করেছি, এর আগে দেখ 4খানা এবিটিএ আর টার্গেট মিলিয়ে করেছিলাম। তো এইগুলোকে দেখে নিলে কিন্তু তোর মাধ্যমিকের 36 নাম্বার একবারে রেডি হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আজকে আমি 2 মার্কসের কোয়েশ্চেন শুরু করে দিলাম। তার মানে 2 মার্কসের যে কোয়েশ্চেন আছে সেখান থেকে তুই পেয়ে যাচ্ছিস 9 গুণ 2 মানে 18 নম্বর। তাহলে 36 আর 18 নম্বরের দায়িত্ব কিন্তু আমি নিয়ে ফেললাম। 3 নম্বরের প্রশ্নগুলো নিজে কর ভাই। 3 নম্বরের মধ্যে আবার তোকে অঙ্কের আমি একটা সিরিজ দিচ্ছি। চলতরিতেরটা খুব তাড়াতাড়ি আসবে, তারপরে আলো আসবে, তারপরে দেখবি তাপ আসবে, আর যদি গ্যাসের আচরণ তোরা বলিস তো আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো ওগুলো করে নিলেই তো তোর অঙ্কও রেডি হয়ে যাচ্ছে পুরো। তার মধ্যে আমি তোকে অনেকটা হেল্প করছি। পর্যায় সারণীর ওয়ান শট রিভিশনের একটা ভিডিও লাইভ করবো আমি, দেখ খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চলো একটুখানি এবার একটু দেখি আমার এই বকতে বকতে ন্যাপথালিনের স্ট্রাকচারটা কিরকম বুড়ো মার্কা হয়ে গেছে। একটু ভালো করে আঁকি। দেখ, মন দিয়ে একটুখানি খেয়াল করে দেখ, এই যে ন্যাপথালিন যেটা আমি করেছি, সেই ন্যাপথালিনের তুই দেখতে পাচ্ছিস বেশ সুন্দর সুন্দর বন্ড আছে। এখনো তুই বেশি এই স্ট্রাকচারটা নিয়ে মাথা ঘামাস না, তোদের এগুলো নেই। আমি জাস্ট তোদেরকে দেখালাম কিসের জন্য, যে এটা বোঝানোর জন্য যে ন্যাপথালিন একটা সমযোজী যৌগ। আর উল্টো দিকে যিনি আছেন সোডিয়াম ক্লোরাইড, সেটাকে তোরা প্রত্যেকেই চিনিস, এটা একটা আয়নীয় যৌগ।
এবার একটা কথা মাথায় রাখ, যে তোরা তো জানিস যে আয়নীয় যৌগ যারা হয় তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেকটা বেশি হয়। আর তোরা এটাও জানিস যারা আয়নীয় যৌগ হয় তারা জলে বেশি দ্রাব্য হয়। একদম। তাহলে আমি যদি একটুখানি তোদেরকে পার্থক্যটা লিখে দিই এইভাবে, যে ন্যাপথালিন, আর এদিকটায় আমি লিখছি সোডিয়াম ক্লোরাইড। 1 নম্বর যে ধর্মটা ছিল সেটা ছিল কি বলো, গলনাঙ্ক। সেই গলনাঙ্কের আন্ডারে আমি লিখতে পারি ন্যাপথালিন সমযোজী যৌগ হবে, গলনাঙ্ক কম হয়। আর অন্যদিকে আমি লিখতে পারি NaCl এর ক্ষেত্রে এটা আয়নীয় যৌগ হবে, প্রত্যেকে খাতার মধ্যে সব নোট করে নিবি, গলনাঙ্কটা অনেকটা বেশি হয়। ঠিক আছে, নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা। এই পরীক্ষার সময় আবার এরকম অ্যারো দিয়ে চলে আসিস না, যেটা আমি এখানে শর্টে লেখার জন্য তোদেরকে লিখে দিলাম, তোরা পুরোটা লিখিস। দ্রাব্যতা দেখ, ন্যাপথালিন সমযোজী যৌগ হওয়ার জন্য কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয় বল? জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু অজৈব দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয় না। আর এখানটায় তুই লিখছিস এরা কিন্তু জলে দ্রবীভূত হয়, অন্যদিকে এরা কিন্তু আবার জৈব দ্রাবকের মতো দ্রবীভূত হয় না। খেয়াল রাখিস কথাটা, ঠিক আছে? তাহলে এই দুটো ধর্মের ভিত্তিতে দেখ আমি তোদেরকে পার্থক্যটা করে দিলাম। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়, আর অথবাতে একটা প্রশ্ন দিয়েছে যে CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও। মানে আমাকে এখন একটা ইলেকট্রন ডট গঠন, একটা লুইস ডট গঠন এঁকে দেখাতে হবে। চল একটুখানি করে দিই। দেখো যে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা কিভাবে গঠিত হয়, একটু সাইন্টিফিক্যালি ব্যাপারটা বুঝে নাও। দেখ, সোডিয়াম আর ক্লোরিনের আমি আগে একটু ইলেকট্রন বিন্যাস তোদেরকে করে দেখাই। আমি আর KLMN লিখছি না, তোরা প্রত্যেকে এই মুহূর্তে জানিস কি কিভাবে করতে হয়। সোডিয়ামের দেখ প্রত্যেকেই জানিস 11, আর ক্লোরিনের দেখ জানিস 17 হয়। তাহলে এটা দেখ 2, 8, 1 হয়ে যাবে। আর এটাকে যদি আমরা করি তাহলে 2, 8, 7 হয়ে যাবে। বলো একদম। মনে রাখ একটা কথা, দেখ সবাই চায় তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে, সবাই চায় তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তাহলে এই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করে 2 আর 8 মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস নেওয়ার জন্য সোডিয়ামকে তাড়িয়ে একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে হবে। আর ক্লোরিন পেতে চাইছে 2, 8, 8 মানে হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, তাহলে তাকে একটা ইলেকট্রন আরো নিতে হবে। দেখ, যদি কখনো নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য একজনকে ইলেকট্রন ছাড়তে হয়, আরেকজনকে ইলেকট্রন নিতে হয়, মানে একজনের কোনো প্রয়োজন নেই আরেকজনের প্রয়োজন আছে, তখন মনে রাখবি এদের মধ্যে তড়িৎযোজী বন্ধন তৈরি হবে। আমি এই কথাটা যখন ক্লাসের মধ্যে করাই অফলাইনে, তখন আমি বলি যেটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ। দেখ, একজনের কোনো প্রয়োজন নেই, একজন শুধু দিচ্ছে, আরেকজন শুধু সেই বিষয়টাকে নিচ্ছে, সে রিটার্নে কিছু দিচ্ছে না। আর সমযোজী বন্ধন হচ্ছে বোথ সাইডেড লাভ, দুজনেই ইলেকট্রন দেবে। হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার? চলো একটু মন দিয়ে দেখো, সোডিয়ামের যেটা আছে আমরা শুধুমাত্র লাস্ট কক্ষের ইলেকট্রন লিখবো। আমি নিচে একটুখানি ইলেকট্রন বিন্যাসটা করে দিই, 2, 8, 1। লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন তুমি বলবে একটা, আমি একটাকে এখানটা দেখিয়ে দিলাম। মধ্যিখানে দেবো একটা প্লাস। এখানটা আমি দেখাচ্ছি ক্লোরিন, ক্লোরিনের দেখো ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন তুমি বলবে 7টা, আমি 7টা ইলেকট্রনকে দেখিয়ে দিচ্ছি। 2, 4, 6 আর 1, 7 হয়েছে। তো সোডিয়াম কি করবে, সোডিয়াম তার এই ইলেকট্রনটাকে ক্লোরিনকে দিয়ে দেবে, তো দিয়ে দিল। নেক্সট স্টেপে তুমি কি দেখতে পাচ্ছ যে সোডিয়াম যখনই ইলেকট্রনটা দিয়ে দিল, কটা ইলেকট্রন দিল? একটা। ওই জন্য ওর মাথার ওপর চলে এলো কি বলো, একটা প্লাস হয়েছে। আর ক্লোরিন কি করলো বলো, ক্লোরিন ওই একটা ইলেকট্রন নিল, তাহলে ওর মাথার ওপর চলে এলো কি বলো, একটা মাইনাস হয়েছে। আচ্ছা, ক্লোরিনের দেখো এক্সিস্টিং যে ইলেকট্রনসগুলো ছিল সেগুলো কিন্তু থাকবেই, 2, 4, 6টা, 7টা, এই তো ছিল। এর মধ্যে গিয়ে ঢুকে পড়লো কে, এর মধ্যে গিয়ে ঢুকে পড়লো সোডিয়ামের একখানা ক্রস ইলেকট্রন হয়েছে। তাহলে দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ হলো তো। আর সোডিয়ামের তো দেখো 2, 8 হয়ে গেল ইলেকট্রন বিন্যাস, আর ক্লোরিনের হয়ে গেল 2, 8, 8। ক্লিয়ার আছে? তাহলে এই যে দুজনে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে যুক্ত হয়ে কি যৌগ তৈরি করলো বলো, NaCl যৌগটা তৈরি করলো। আশা করবো বুঝে গেছো যে কিভাবে তৈরি করতে হয়। নেক্সট যদি আমি তোমাদের একটুখানি বলি, আরেকটা যেটা দিয়ে দিয়েছে দেখো, CO2-র ক্ষেত্রে গঠনটা আঁকতে বলেছে। CO2 কিভাবে আঁকবো? দেখ, কার্বনের কিন্তু 6, অক্সিজেনের কিন্তু হচ্ছে 8। 6 মানে কি, 2 আর 4, আর 8 মানে কি বল, 2 আর 6। একটুখানি এইভাবে ড্র করি।
দেখো কার্বন আর দুদিকে দুখানা অক্সিজেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার একটুখানি আমি একটু উপরের দিকে তুলে নিই বা একটু যদি ছোট করে নিই বিষয়টাকে। দেখ মন দিয়ে শোন একটুখানি, হ্যাঁ। দেখো আমাদের যে কার্বনটা আছে সেই কার্বনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? তুমি বলবে দেখো কার্বনের শেষ কক্ষপথে কিন্তু 4টে ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই 4টে ইলেকট্রনকে আমি দেখাবো কি করে? আমি এখানটায় দুটো ইলেকট্রন দেখাচ্ছি, এখানটায় দুটো ইলেকট্রন দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তুমি দেখো বলবে অক্সিজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তো 6টা ইলেকট্রনকে আমি দেখাবো কি করে? না ক্রস দিয়ে দিয়ে দেখাবো। তাহলে দেখো একটুখানি কি করে দেখাচ্ছি। 2 4 6, এখানেও কটা আছে? 2 4 6, হয়েছে। দেখ মন দিয়ে শোন, আমি এখানটা একটু ইলেকট্রন বিন্যাসগুলো লিখছি। 2,6 2,6, এখানটা আমি লিখলাম 2,4। দেখ মন দিয়ে একটু যদি দেখিস তাহলে তুই দেখতে পাবি যে প্রত্যেকে কি চায়? তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত হতে। এও চাইছে তার শেষ কক্ষে 8টা ইলেকট্রন ফিল আপ করতে, এও চাইছে 8টা ইলেকট্রন ফিল আপ করতে, এও চাইছে 8টা ইলেকট্রন ফিল আপ করতে। দেখ 8টা ইলেকট্রন ফিল আপ করার জন্য দুজনেরই ইলেকট্রন দরকার। আগের বারে একজনের দরকার ছিল না, ও ছাড়ছিল। আর এইবারে দেখ দুজনেরই দরকার, এরও দরকার এরও দরকার। তাহলে এদের মধ্যে কি বন্ধন তৈরি হয়ে যাবে বলো? সমযোজী বন্ধন তৈরি হবে। এবার মাথাটা একটুখানি ভালো করে খাটা। মনে রাখবি সমযোজী বন্ধনের ক্ষেত্রে লুইস ডট গঠন আঁকার নিয়ম হচ্ছে যতগুলো ইলেকট্রন দরকার ও ততগুলোই শেয়ার করবে। কারণ একটা ইলেকট্রন শেয়ার করলে দুটো পাওয়া যায়। তাহলে এর আরো কটা ইলেকট্রন দরকার বল? আছে তো 4টে, আরো তো 4টে দরকার। তার মানে এ 4টেই শেয়ার করবে, আরো 4টে এক্সট্রা করে পাবে। তাহলে হয়ে গেল 8টা। হয়েছে। তাহলে 4টে কাকে কাকে শেয়ার করবে একটু মন দিয়ে দেখ। অক্সিজেনের কটা ইলেকট্রন লাগবে রে? 6 থেকে 8 হওয়ার জন্য দুটো লাগবে। তো দিয়ে দাও অক্সিজেনকে দুখানা। কিন্তু এইভাবে নয়, এটাই হচ্ছে ব্যাপার। এইভাবে দেবে না। কিভাবে দেবে? দেবে এই প্লাস চিহ্নটার মধ্যে। ক্লিয়ার আছে? এইটা এইটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলেই তোমার একদম ক্লিয়ার যে তড়িৎযোজিতে সরাসরি এর মধ্যে দিয়ে দেবো আর সমযোজীর মধ্যে প্লাসের মধ্যে দেবো। কেন দেবো সেটাও দেখে নাও। দেখো এ যখন দুটো দেবে, অক্সিজেনও ইন রিটার্ন দুখানা দেবে, যেটা তড়িৎযোজিতে হচ্ছিল না। এইটাই মনে রাখতে হবে। দেখো এখানেও দুখানা দেবে, কারণ এর তো মোট 4টে লাগবে। তাহলে ও 4খানা মোট শেয়ার করলো। দেখো একে দুখানা শেয়ার করলো, একে দুখানা শেয়ার করলো, কারণ প্রত্যেকটা অক্সিজেনের তো দুটো করেই লাগবে। এবার এই অক্সিজেনটাও ইন রিটার্ন কটা দেবে বলো? দুখানা দেবে। তাহলে একটুখানি আমি দেখিয়ে দিই। এই যে ইন রিটার্ন দিচ্ছে অক্সিজেন দুখানা। এইবার প্রশ্নটা উঠছে যে এবার কি হবে? হবে দেখ এইটা, কার্বন এখানটায় বসলো। এই যে দেখ কার্বনের যে দুখানা ইলেকট্রন ছিল সেই দুখানা এখানটায় বসে গেল। অক্সিজেনের যে দুখানা ক্রস ইলেকট্রন ছিল সেটা এখানটায় বসে গেল। কার্বনের যে দেখ দুখানা ডট ইলেকট্রন ছিল সেটা এখানটায় বসে গেল। অক্সিজেনের যে দুখানা ক্রস ইলেকট্রন ছিল সেটা এখানটায় বসে গেল। হয়েছে। আমি এখানটায় লিখে দিই অক্সিজেন, এখানটায় লিখে দিই অক্সিজেন। কমপ্লিট। তাহলে দেখ তো অক্সিজেন শেয়ার করেছিল দুটো, অক্সিজেন পেলো কটা? 4টে। এটাই তো বলছিলাম, অক্সিজেন শেয়ার করেছিল দুটো, অক্সিজেন পেলো কটা? 4টে। কার্বন শেয়ার করেছিল কটা? 4টে। কার্বন পেল কটা? 8টা। ক্লিয়ার আছে? চলো তাহলে একটা জিনিস মন দিয়ে দেখো, অক্সিজেন তো দুখানা শেয়ার করেছিল, কিন্তু তার মাথার ওপর তো এইটা আর এটা তো পড়ে আছে এখনো। তাহলে সেইগুলো একটু দেখিয়ে দাও। এই একটা দুটো তিনটে চারটে, এখানেও দেখো একটা দুটো তিনটে চারটে। হয়েছে। ক্লিয়ার? এবার অক্সিজেনের মোট ইলেকট্রন গুলো তো দুটো দুটো চারটে আর এখানটায় 4টে, মানে 8টা হয়ে গেল। তাহলে অক্সিজেনের লাস্ট কক্ষপথে এখন কটা ইলেকট্রন হয়ে গেছে? তুমি বলবে 8টা হয়ে গেছে। এই অক্সিজেনটারও লাস্ট কক্ষে কটা হয়ে গেছে? তুমি বলবে 8টা হয়ে গেছে। আর এই কার্বনটারও লাস্ট কক্ষে কটা হয়ে গেছে? তুমি বলবে 8টা হয়ে গেছে। কারণ দেখো 4 আর 4 8। একদম ক্লিয়ার আছে? আমরা এখানে শুধুমাত্র লাস্ট কক্ষের ইলেকট্রনসগুলোকেই যেহেতু দেখাই, সেই জন্য সবারটার মধ্যেই 8 আমরা দেখিয়ে দিতে পারলাম। হয়েছে। ক্লিয়ার আছে? এইবার একটুখানি মন দিয়ে দেখ। দেখ কার্বনের সাথে দেখ একটা বন্ড মানে হচ্ছে দুটো ইলেকট্রন। একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন লাগে। তাহলে এখানটায় বল কতগুলো ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে। তাহলে কটা বন্ড হবে বল? দুটো বন্ড হবে। 4টে ইলেকট্রন আছে, কটা বন্ড হবে বল? দুটো বন্ড হবে অক্সিজেনের সঙ্গে। কাজ শেষ। CO2 তৈরি হয়ে গেছে ভাই। শিখতে পারলি? লুইস ডট গঠন কমপ্লিট হচ্ছে একদম। চলো পরেরটা দেখি কি বলে দিয়েছে। বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন ভাই জিঙ্কের আকরিক। ক্যালামাইনের সংকেত বহুবার শর্ট কোয়েশ্চেনের মধ্যে করিয়েছি, ZnCO3। হয়েছে। চলো নেক্সট। বলেছে থার্মিট পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? মনে রাখবে কথাটা। থার্মিট পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয়,
থার্মিট পদ্ধতিতে ম্যাঙ্গানিজ নিষ্কাশন করা হয়, থার্মিট পদ্ধতিতে ক্রোমিয়াম নিষ্কাশন করা হয়। এই তিনটে ধাতুকেই করা যায়। নেক্সট প্রশ্ন বলেছে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যেটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখ আগে একটা কথা বলি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানেটা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকিন, আরেকটা মানে হচ্ছে অ্যালকাইন। আচ্ছা অ্যালকিন বা অ্যালকাইন কেন অসম্পৃক্ত? তার কারণ এদের মধ্যে পাই বন্ড আছে। যারা নতুন শুনছিস তারা জানিসই না পাই বন্ড মানে কি। তার জন্য কি করতে হবে? জৈব রসায়নের ওয়ান শট দেখতে হবে। দেখ খেয়াল রাখ, এই যে অ্যালকিন মানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, তার মধ্যে এই যে প্রথম একটা বন্ডকে বলা হয় সিগমা বন্ড, আর এই সেকেন্ড বন্ডটাকে বলা হয় পাই বন্ড। এই যে অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড। এখানটায় যদি তুই একটু দেখিস, এখানটা 3 রকমের বন্ড থাকে, একটা সিগমা থাকে আর দুটো পাই থাকে। ঠিক আছে, প্রথমেরটা সিগমা আর পরের দুখানা পাই। ঠিক আছে, ডান। যাদের মধ্যে এই পাই বন্ড উপস্থিত থাকে তাদেরকেই বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ইথিলিনের গঠন সংকেতের মাধ্যমে কি করে দেখাবো? ইথিলিনের গঠন সংকেতটা কি হয়? CH2 ডাবল বন্ড CH2। তুমি দেখতেই পাচ্ছ ইথিলিনের গঠন সংকেতের মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড যেহেতু আছে, এটা অ্যালকাইন, এটা অ্যালকিন, আর অ্যালকিন মানে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একদম ডান। এবার একটা কথা শোনো, আরও একটা জিনিস বলবে, সেটা হচ্ছে ইথিলিনের গঠন সংকেতটা কি? C2H4। যে C2H4টা কার সাধারণ সংকেত? অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। তাহলে তুমি এইভাবেও দেখো বলতে পারো, আর আগেরটা ভাবেও বলতে পারো, তুমি যে কোনো রকম ভাবে বলে দিতে পারো। আমি বলবো দুটোকেই একটুখানি মিক্স করে বলবে। প্রথমে বলবে সাধারণ সংকেত CnH2n, সুতরাং একটি অ্যালকিন। তারপরে আবার এটা দেখিয়ে বলবে এর মধ্যে দেখো ডাবল বন্ড আছে। তার মানে তুমি যদি এটা লিখতে পারো তাহলে তো জয় জয়কার, যে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে, সুতরাং পাই বন্ডের উপস্থিতির জন্য এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্যাস, আট ভাই, কিচ্ছু বলতে হবে না, টিচার একদম ফিদা। নেক্সট দেখো বলে দিয়েছে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়। একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, কার্যকরী গ্রুপ নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, কিন্তু ডেফিনেশনটা অনেকে পারে না। দেখ আমি ধর লিখলাম CH3OH, বা আমি ধর লিখলাম CH3CH2CHO, বা আমি ধর লিখলাম CH3COOH। তুই নিঃসন্দেহে বলতে পারবি এরা তিনজনে আলাদা। কেন বলতে পারবি রে? কারণ কিছু সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ এদের পেছনে বসে রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? এরা প্রত্যেকেই কিন্তু দেখো হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনের পেছনে এরকম পরমাণু বা পরমাণু পুঞ্জ বসে গিয়ে এদের প্রকৃতি, এদের ধর্ম, এদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাই এদেরকেই আমরা বলবো কিন্তু কার্যকরীমূলক। তাহলে ডেফিনেশনটা কি লিখবো? ডেফিনেশন লিখবো, লিখে নাও, যেসব সক্রিয় পরমাণু, এই ডেফিনেশন অনেকে পারে না, বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের, এটাই হচ্ছে দেখো মেন লাইন, প্রকৃতি, ধর্ম ও রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বলতে পারো নির্ধারণ করে, তাদেরকে কিন্তু কার্যকরীমূলক বলা হয়ে থাকে। যেমন এক্সাম্পল, অ্যাসিড মূলক হতে পারে উইক অ্যাসিড, এই ধরো তোমার অ্যালডিহাইড হতে পারে, এই অ্যালকোহল হতে পারে। তোরা আরও অনেক দেখেছিস, আমি জৈব রসায়নের ওয়ান শটে সব ডিসকাস করে দিয়েছি, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারিস। হয়ে গেল, তাহলে আর কিছু নেই। নখানা মোট প্রশ্ন থাকে, নখানা প্রশ্নের মধ্যে দেখো অনেক কিছু ডিসকাস করে দিয়েছি। আশা করবো ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করিস, শেয়ার করে দিস বন্ধুদের সাথে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিস, কারণ এই ধরনের কন্টেন্ট কিন্তু এই চ্যানেলটার মধ্যে আসছে। মাধ্যমিক ছেলেমেয়েদেরকে প্রচুর সাহায্য করার চেষ্টা করছি, আশা করছি তোদের সাহায্য হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবেই দেখ, এই ভিডিওগুলোর মতোই পরের ভিডিওগুলো আসতে থাকবে। শর্ট কোশ্চেনের MCQ VSQ যেমন আসছে, 2 নম্বরের SAQগুলো কিন্তু এবার থেকে আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।